পুরে ছাই একটা শহর, জ্বলছে প্রাণ প্রকৃতি। যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলের এই দৃশ্য সিনেমাকেও হার মানিয়েছে। দুর্যোগের ধরন ভিন্ন হলেও দুর্যোগ লেগে থাকে বাংলাদেশেও। সেখানকার যে এনভায়রনমেন্ট, সেখানকার যে সিচুয়েশন, এটা টোটালি ডিফারেন্ট ফ্রম আস, যার ফলে দাবানল ইস্যুটা আমাদের এখানে আমরা প্রত্যাশা করি না। এখন গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জ, সেটার কোনো একটা ইফেক্ট হয়তো কোনো এক সময় বাংলাদেশে আসতে পারে। তখন হয়তো বাংলাদেশের ফরেস্টে, বাংলাদেশের গাছে দাবানল হতেও পারে। জলবায়ু পরিবর্তন প্রভাব থেকে রক্ষায় গোটা বিশ্বে এ নিয়ে আলোচনা, সম্মেলন কম হচ্ছে না, কিন্তু তারপরও বাংলাদেশে দৃশ্যমান উদ্যোগ দেখা নেই। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, আরেকটা হলো কি আমাদের এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে, দুইটা জায়গায় গাফলতি আছে, সেই জন্য এটা হয় না। প্রথম হলো যারা ইন্ডাস্ট্রি করে তারা মনে করে যত সস্তায় যত বেশি মুনাফা করতে পারে, সেই জন্য নিমতলির মতো ঘটনা আপনার ঘটছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রায় 25 থেকে 30 ভাগই যারা নেতৃত্বে আছেন, অ্যাডভাইজার হিসাবে আছেন, তারা কোনো না কোনো এক সময় পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিংবা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সো সাধারণ মানুষের এক্সপেকটেশনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিশেষ করে পরিবেশগত উন্নয়নের জন্য সাধারণ মানুষের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক্সপেকটেশনটা অনেক হাই। বোঝাই যায় সমস্যাটা নীতি নির্ধারণী পর্যায়েই বেশি, যেখানে এবার আশা দেখাচ্ছে ছাত্র জনতার অভ্যর্থনের নতুন সরকার। জলবায়ু সংকট বর্তমান বিশ্বের অন্যতম একটি বড় সমস্যা এবং দিন দিন এর প্রভাব পৃথিবীর উপর উদ্বেগজনক মাত্রায় বেড়েই চলেছে। প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। একের পর এক দুর্যোগ বাংলাদেশে, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড়, আবার কখনো বা ভূমিকম্প। কিন্তু প্রশ্ন হলো, কেন প্রকৃতি আমাদের সঙ্গে এমন বিরূপ আচরণ করছে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা, খুঁজবো সমাধানের পথ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে। দাবানলে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এই আগুন ঠেকাতে হিমশিম খায় দেশটি, যার অন্যতম কারণ ছিল ঝড়ো বাতাস। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া কর্মকর্তাদের তথ্য বলছে, এই বাতাস ঘন্টায় ছিল 60 মাইল, অর্থাৎ 96 কিলোমিটারের মতো। লস অ্যাঞ্জেলেসের চারপাশ 3টি দাবানল হয়। এর মধ্যে সবচেয়ে বড় দাবানল ছড়িয়েছে প্যালিসেইডসে। এখানকার 23,000 একরেরও বেশি এলাকা পুড়ে যায়। এই দুর্যোগের খবর উদ্বিগ্ন গোটা বিশ্বের মতো বাংলাদেশও। দুর্যোগপ্রবণ বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের কবলে পড়েছে বছরের পর বছর। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস নিয়মিত দুর্যোগের নাম। সময়ের সাথে সাথে আসছে নতুন দুশ্চিন্তাও। গরমে হচ্ছে হিট ওয়েভ। আজ থেকে প্রায় 10-15 বছর আগেও যেভাবে গাছ লাগানো হতো বা আমরা দেখতে পেতাম যে গাছ লাগাচ্ছে আর কি, এখন কিন্তু সেই ধরনের ব্যাপারগুলো বা অভ্যস্ততা এখন মানুষের নাই। ডে বাই ডে কিন্তু এগুলো কমে আসছে। বিশ্বব্যাপী আইন রয়েছে, কিন্তু আইনের বাস্তবায়ন হয় না, আর আমরা নিজেদের জায়গা থেকেও আমরা সচেতন হই না। বর্তমানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলো একটাও তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। এই যে এক্সট্রিম কার্বন এমিশন, প্লাস্টিক পলিউশন, তারপর হচ্ছে সাস্টেইনেবিলিটির যে অভাব আমাদের কার্যকলাপের মধ্যে, তো এই জিনিসটার কারণে যেটা হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের পুরো প্রসেসটা অনেক স্পিডি ম্যানারে হচ্ছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে 6টা ঋতু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন বলা যায় যে হার্ডলি 2টা ঋতু আছে, একটা শীত একটা গ্রীষ্ম, কিন্তু শীতকালেও দেখা যাচ্ছে শীত পড়ে না। নর্মালি শৈত্যপ্রবাহের সময় আমরা হয়তো একটু শীত ফিল করি ঢাকায়। পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া ভালো থাকে গাছগাছালি, পাহাড় পর্বত আর নদী খাল বিলের মতো প্রাণ প্রকৃতির যত্নে। কিন্তু বাস্তবতা হলো, দেশে গাছগাছালি কমে গেছে ভয়াবহ মাত্রায়। উন্নয়নের চাপে কাটা পড়েছে অসংখ্য গাছপালা। ভরাট, দখলে উজাড় হচ্ছে দিনে দিনে বন অঞ্চলও।
মাত্রাতিরিক্ত নগরায়নের ফলেই মূলত এগুলো হচ্ছে। দেখা যায় উন্নয়ন প্রকল্পের জন্য অনেক গাছপালা কেটে ফেলা হয়, তারপর যে খেলার মাঠ সেগুলো ধ্বংস করা হচ্ছে। যেহেতু আমরাই দায়ী, প্রত্যেকটা মানুষই তো দায়ী। ঢাকা শহরে এত গাড়ি ঘোড়া, গাছ কাটতেছে, কোনো কিছু মানতেছে না, কনস্ট্রাকশন বিল্ডিং অনেক হচ্ছে, মোট কথা পরিবেশটা একদমই দূষণে ভরে গেছে। তার জন্য তো জলবায়ু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এর এফেক্ট আবার আমরাই পাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলাফল এতটাই খারাপ হচ্ছে যে ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর বৈচিত্র্য কমেছে। বর্ষার সময়ে থাকে না স্বাভাবিক বৃষ্টি, শীতের ঠান্ডা আবহাওয়া নিয়েও আছে নানা বিশ্লেষণ, দুর্ভাবনা। মধ্যরাতে ও ভোরের দিকে ঠান্ডায় থাকা যায় না, রোদের দেখা মিললেও গরমে গায়ে ভারী কাপড় রাখা যায় না যেন। আপনি যদি এখানে দাঁড়িয়ে অনুভব করেন যে এখানে আপনার কাছে একটু ঠান্ডা লাগছে, কারণ আমাদের ক্যাম্পাসটা অনেক বেশি গাছালিতে পরিপূর্ণ, কিন্তু আপনি ক্যাম্পাস থেকে বের হয়ে যদি বাংলা মোটরের দিকেও যান তখন দেখবেন যে আপনার কাছে আলটিমেটলি গরম লাগছে। আমরা দেখি না শীতকালে ঢাকা শহরের কোনো মানুষ হচ্ছে সোয়েটার পরছে বা হচ্ছে কোনো ধরনের শীত বস্ত্র নিচ্ছে, শৈত্যপ্রবাহ ছাড়া। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বেই, কারণ একে তো মানুষের সংখ্যা বাড়ছে, আর মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের চাহিদাও বাড়ছে, এবং আমরা নিজেদের দেশেই দেখতেছে আমাদের মানে প্রোডাকশনের তুলনায় আমাদের ডিমান্ডটা অনেক বেশি। এই ডিমান্ড ফিল আপ করতে গিয়ে দেখা যায় কি আমরা এমন কিছু কার্যক্রম করবে যেটা প্রকৃতির উপর সরাসরি ইফেক্ট করতেছে। জলবায়ু পরিবর্তনের এই ধারাটাকে যদি আমরা রোধ করতে না পারি এবং যে নেগেটিভ পরিবর্তন সোসাইটির মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে পড়তেছে, এটাকে যদি আমরা কন্ট্রোলের মধ্যে না রাখতে পারি তাহলে হয়তো সামনে এমন একটা সময় যাবে যখন হয়তো আমরা আমাদের নর্মাল ফাংশন ঠিক মতো করতে পারবো না। আমাদের এয়ার কোয়ালিটি যদি আপনি দেখেন, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আছি, এখানকার এয়ার কোয়ালিটি যতদূর সম্ভব এই ঢাকার মধ্যে সব থেকে সেফ, কিন্তু এর পরেও এখানকার এয়ার কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট পলিউটেড মনে হয়। আর অন্যান্য যে ডাস্ট এরিয়াগুলো আছে সেগুলোতে তো আরও খারাপ অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। এটার জন্য অবভিয়াসলি মানুষ দেয়, কারণ প্রকৃতিকে আমরা যদি রাগাই প্রকৃতিও আমাদের উপর তার ইফেক্ট নেবে, কোনো না কোনোভাবে সেটার ইফেক্ট নেওয়া হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলের অবস্থা খারাপ হয়েছে খুব। গাছগাছালির কেটে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে, অথচ শহর নগর কর্তৃপক্ষ আর মানুষের উদাসীনতায় গাছ কেটে উন্নয়ন হয়েছে এতদিন। এটা আসলে শুধু একজনের কাজ না বা একটা ডিপার্টমেন্টের কাজ না, এটা শুধু যে আমি যদি বলি যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাজ তাও না, আবার শুধুমাত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বা মন্ত্রণালয়ের কাজ তাও না। এটা কিন্তু খুবই ইন্টিগ্রেটেড একটা প্রসেস, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মন্ত্রণালয়ের এই বিষয়টা নিয়ে কাজ করা লাগবে। পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জের অন্যতম রিজন সেটা হচ্ছে আপনার কার্বন নিঃসরণ, তাই না? এই কার্বন নিঃসরণের পিছনে কিন্তু আপনার পৃথিবীর যে সো কল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তারাই কিন্তু দায়ী। দেখেন তারা কী পরিমাণে কার্বন নিঃসরণ করছে। আপনি ইউএসের দিকে তাকান, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকান, আপনি চায়নার দিকে তাকান, এবং আপনি যদি আবার গ্লোবাল সাউথের দিকে তাকান, অর্থাৎ আমরা কিন্তু সেই পরিমাণ কার্বন নিঃসরণ করছি না, অর্থাৎ ক্ষতিটা কিন্তু তারা করছে। তারা কিন্তু অতিরিক্ত কার্বন নিঃসরণ করছে এবং তারা এই ক্ষতিটা পোষানোর জন্য পরবর্তীতে আমাদের মতো যেগুলো গ্লোবাল সাউথের কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ ধরেন বা ইন্ডিয়া ধরেন বা এই দেশগুলোকে কিন্তু প্রেশার দেওয়া হচ্ছে। সো তারা ড্যামেজটা করে এটা ক্ষতিপূরণ আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের এগেনস্টে বিভিন্ন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্ল্যানিং তারা করে দিচ্ছে। তো আমি মনে করি যে এই বিষয়গুলো আসলে ডিল করতে হলে এটা আসলে আমাদের মতো রাষ্ট্রগুলো আসলে পারবে না, বরং যারা এটার পিছনে বড় বড় ভূমিকা রাখছে তাদেরকে অবশ্যই দায়িত্বটা নিতে হবে। আমাদের এখানে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করি, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর আসলে অতটুকু টাকা নেই। আমাদের টাকা থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এত ভালনারেবল, আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে আমরা হচ্ছে সিঙ্কের মতো কাজ করি বা হচ্ছে ওই ফানেলের মতো কাজ করি, যেহেতু আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ওরকম। তো আমাদের এখানে প্রচুর ক্লাইমেট ফান্ডিংয়ের দরকার পড়ে, যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে দেশগুলো দায়ী, যারা হচ্ছে কার্বন সবচেয়ে বেশি ইমিট করে, তারা অ্যাকচুয়ালি এটাতে অবলাইজ যাতে থাকে। গণ অভ্যুত্থানের বাংলাদেশে এখন পরিবেশ বান্ধব প্রশাসন দেখা যাবে তো? আমাদের এখন যে উপদেষ্টা আছে, মাননীয় উপদেষ্টা আছে, উনি তো এক সময় 5 আগস্টের আগে আমাদের কাতারেই ছিল, উনি তো আমাদের সাথে এগুলো নিয়ে কথা বলছে। আমরা এখন প্রত্যাশা করব আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের কাছে, উনি যে জিনিসগুলো আগে ভাবছে এবং বলছে, যেগুলোর জন্য আন্দোলন করছে পরিবেশকে উন্নত করার জন্য, আমরা ওনার কাছে প্রত্যাশা হচ্ছে উনি যখন এখন ডিসিশন মেকার, উনি পলিসি মেকার, উনি প্রোগ্রাম মেকার, উনি যদি এগুলো, হ্যাঁ ওনার পক্ষে একা সম্ভব না, তারপরেও যদি ওনার প্রচেষ্টা থাকে তাহলে যারা কনসার্ন স্টেক হোল্ডার যারা আছে ওনাদেরকে নিয়ে পলিসি প্ল্যানিং প্রোগ্রাম করে
দ্রুত সারানো যায়। এই আলো বাতাস প্রকৃতির মাঝেই জীবন। পরিবেশ জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে জীবনের ধরন, জীবনযাপন। প্রভাব পড়ছে ফসল উৎপাদন, জীবিকাতেও। এছাড়াও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। শীতে বায়ু দূষণ নিয়ে চিন্তিত বিশ্লেষকরা। বায়ু দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা অনুযায়ী শীতকালে বা শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ এই 5 মাসে বায়ু দূষণ ছিল 57%। 2024-এর নভেম্বরে একটা দিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি নগরীর মানুষ, বলছে এই গবেষণা। গত 2 সপ্তাহে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান বরাবর শীর্ষে উঠে আসছে। শীতকালে বৃষ্টি হয় না, যার ফলে যেটাই বাতাসে আসে বাতাসে থাকে আর কি। আর দ্বিতীয় হলো শীতকালে কিছু কিছু ইন্ডাস্ট্রি শুধু শীতকালেই চলে, তার মধ্যে ব্রিক যে ইন্ডাস্ট্রিগুলো, ব্রিক কিলসগুলো শুধুমাত্র শীতকালে চলে। রাইস পাওয়ার বয়েল ইন্ডাস্ট্রিগুলো শুধু শীতকালেই হয়, তাই যার ফলে বৃষ্টি নাই। আবার পলিউশন প্রডিউসিং ইন্ডাস্ট্রিগুলো বাড়তে থাকে, একটা কারণ। আরেকটা বড় কারণ হলো শীতকালে বাতাসটা আসে আমাদের উত্তর পশ্চিম দিক থেকে, এবং উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাসটা আসে এটা প্রচুর পরিমাণে বায়ু দূষণ আমাদের নেইবারিং কান্ট্রি থেকে নিয়ে আসে। শুধুমাত্র কথা বলে মাঝে মাঝে পানি ছিটিয়ে ধুলো দূষণ বন্ধ হয় না। স্মরণ রাখতে হবে শীতকালে মানুষের বিভিন্ন রকমের শ্বাস প্রদাহজনিত অসুস্থতা বেড়ে যায়। তার কারণ এই সময়ে আমাদের প্রকৃতি দত্ত যে অক্সিজেন সরবরাহ করা গাছ, তার পাতার প্রলেপে ধুলা জমে তার যে বায়ু ওই ফটোসিনথেসিস সেই প্রক্রিয়া স্তীমিত হয়, বন্ধ হয়, অথবা কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়। ফলে পুরো প্রক্রিয়াটা শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষের জন্য ভয়ঙ্কর একটা সময়। আপনি দেখবেন এই সময় মৃত্যুর হার, শিশু মৃত্যু এবং বয়স্ক মানুষের মৃত্যুর হার বেড়ে যায়। এত কিছু সব জেনেও যারা এই সমাধান করছেন না, তারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদেরকে অভিযুক্ত করা উচিত। কিন্তু আমরা আসলে কিচ্ছুটা করছি না, শুধু অসহায়ের মতো বায়ুর দূষণের তাপাঙ্ক দেখে দেখে আমরা আত্মগ্লানিতে অথবা ভয়ঙ্কর রকম অভিশাপ দিচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে কোনো সমন্বিত কর্মধারা এখানেও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গবেষকদের তথ্য বলছে 2030 সালের মধ্যে এই উষ্ণতা বেড়ে 2.5 সেলসিয়াস হবে। গবেষণা বলছে গত 20 বছরের তুলনায় শেষ শতকে বিশ্বের উষ্ণতা বেশি বৃদ্ধি পেয়েছে। শহর অঞ্চলে বেড়েছে গাড়ি বাড়ি, কমেছে সবুজ জলাশয়, হারিয়ে যাচ্ছে অনেক ছোট নদী। দেশে বাড়ছে জনসংখ্যাও। একদিকে উন্নত হলেও পরিকল্পিত নগরী কতটা হলো তা নিয়ে প্রশ্ন কম নয়, যার প্রভাবে প্রকৃতি বিরূপ হচ্ছে। আছে আরও কত শত সমস্যা, এই যেমন এসি বা এয়ার কন্ডিশনার। শীত কিংবা গরমে কাচের দেয়ালের এই শহর নগরে এসিতে ঠাসা, আবহাওয়া উত্তপ্ত, পরিবেশ হচ্ছে ক্ষতি, বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপর প্রভাব ফেলছে। অথচ এই ওজোন স্তর পৃথিবীর পৃষ্ঠকে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আমাদের বনভূমি থাকার কথা ছিল 25%, কিন্তু সেটা নাই, সেটা 15%-এরও নিচে। হ্যাঁ, তাহলে আমাদেরকে অবশ্যই বনভূমি বাড়াতে হবে। আমাদের যে ব্যারেন পাহাড়গুলো আছে, বনগুলো আছে, তারপরে যে সব এরিয়া আছে সেগুলোতে বনের কাভার, সবুজের কাভার বাড়াতে হবে। ঢাকা শহর আমাদের সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে, আমরা ঢাকা শহর বারবার চ্যাম্পিয়ন হচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে কারণে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি সে কারণগুলো ফাইন্ড আউট করা দরকার, সেখানে মিটিগেশন দরকার। হ্যাঁ, এটা সবচেয়ে বড় একটা সমস্যা। যেমন আমরা দেখি সরকারি কাজের কারণে আমাদের এখানে প্রচুর পলিউশন হয়। সেখানে কি আমাদের যে সিটি ডেভেলপমেন্ট পার্টনার যারা, ধরেন সিটি কর্পোরেশন, রাজুক, তারপরে গণপূর্ত, ওয়াসা, টিএনটি ইত্যাদি, তারা তাদের প্রয়োজন মতে তারা কাজ করে যায়, কিন্তু রাস্তাটাকে কেউ সমান করে যায় না। এখন যদি আমাদের এই কাজগুলো যদি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে হতো, যে কটা স্টেক হোল্ডার আছে যারা ঢাকার ডেভেলপমেন্টের সাথে জড়িত, তারা যখন সবাই মিলে, সে ধরেন 10টা স্টেক হোল্ডার, সবাই যদি মিলে যদি একসাথে যদি কাজটা করতো, তাহলে কেউ রাস্তাটা ঘুরে গেল, আরেকজন এসে সাথে সাথে এটা বন্ধ করে দিল, তাহলে এই সমস্যাটা হতো না। তাহলে এটা আমরা গত 40 বছর যাবৎ বলে আসছি, আমরা এটা এখনও দেখছি না। বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান উষ্ণতার ফলে বিষুবীয় ও মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা 30 থেকে
40 সেন্টিমিটার বেড়ে যেতে পারে। বাংলাদেশ সহ একটি বিরাট অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাবার সম্ভাবনা আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তো এখন মাঝে মধ্যেই তলিয়ে থাকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে বর্তমান ধারাবাহিকতায় আমরা রয়েছি, সেখানে আমাদের সার্বিক যে ডেভেলপমেন্ট ন্যারেটিভস সেটি কিন্তু পরিবর্তন এসেছে সেখানে। এবং এখানে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যেরকম কুমিল্লা ফেনীর মতো হঠাৎ করে 20 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস বা বন্যা হয়ে যাচ্ছে, একইভাবে যেই তাপদাহের পরিমাণ, সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পাচ্ছে গ্রীষ্মকালে। সো আমাদের অনেক জায়গা রয়েছে যেগুলোতে কাজ করা উচিত এবং দরকার। সেগুলোতে কোনো একটি প্রতিষ্ঠান এককভাবে সফলকাম হতে পারবে না। আমাদের সকল প্রতিষ্ঠানের ভিতরে কোঅর্ডিনেশনের মাধ্যমে মানুষকে সচেতন করে এই কাজগুলো আমাদের দৃঢ়লয় করতে হবে। প্রত্যেক বছরই ঘূর্ণিঝড় আঘাত হানছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। ক্ষয়ক্ষতির হিসাবটাও কম নয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু সম্মেলন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $30,000 কোটি পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে। এই চুক্তি 2035 সালের মধ্যে বাস্তবায়ন করার তাগিদও আছে। বিশেষ করে পরিবেশগত উন্নয়নের জন্য সাধারণ মানুষের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক্সপেকটেশনটা অনেক হাই, যে কারণে এটি তাদের জন্য একটি এক্সপেকটেশনের দিক থেকে একটি প্রেশারও। কিন্তু প্রেশারকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের মানে ইট ইজ টু আর্লি টু ইভ্যালুয়েট যে তারা কতটুকু করতে পেরেছে। কিন্তু আমরা আশা করি যে তাদের যতটুকু সুযোগটা ছিল মানুষের এক্সপেকটেশন অনুযায়ী এখনও পর্যন্ত পরিবেশগত সংরক্ষণে আমরা সেই জায়গাটা এখনও যেতে পারিনি। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধি চোখে পড়ার মতো। বড় বড় মিল ফ্যাক্টরি চালাতে প্রচুর জ্বালানি পোড়াতে হয়, কিন্তু পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী অনেক বাধ্যবাধকতা থাকলেও এসব মানে না কেউ। আমাদের যে নিজস্ব আমাদের জনবল আছে পরিবেশ অধিদপ্তরে, আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, সেটা দিয়ে অলরেডি আমরা কার্যক্রম শুরু করেছি। কনস্ট্রাকশনের মাধ্যমে পলিউশন করছে তাদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া, তাদেরকে নিবৃত্ত রাখা, তারপর গাড়ি কালো ধোয়া থেকে নিবৃত্ত রাখা। চেষ্টা হচ্ছে যে আমাদের পুরনো যে গাড়িগুলো আছে 20 বছরের পুরনো বাস এবং ট্রাক, সেগুলো যেন রাস্তা থেকে প্রত্যাহার হয়, সেটাও আলটিমেটাম দেওয়া হয়েছে মালিকদের। ইট ভাটাগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হচ্ছে। 2030-এর মধ্যে একটা টার্গেট দেওয়া হয়েছে যে আমরা আস্তে আস্তে এই সকল ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সেটারও একটা টার্গেট সেট করা হয়েছে। তো এটা আসলে রাতারাতি এটার ইমপ্রুভমেন্টটা দেখানো কঠিন। তবে পরিবেশের এই অবনতির প্রধান কারণ নগর পরিকল্পনায় অবহেলা আর মানুষের উদাসীনতা। তবুও পরিবর্তনের আশায় দেশবাসী। গোটা বিশ্বে জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা কম হচ্ছে না, কিন্তু দিনে দিনে পরিস্থিতির তেমন উন্নতি নেই। রাষ্ট্রের পাশাপাশি তাই প্রত্যেককে সচেতন হতে হবে, রাখতে হবে ভূমিকাও। তবে বাংলাদেশের এই নতুন রূপে আশা দেখাচ্ছে 24-এ বিপ্লবী ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারের এবারের উদ্যোগে কি উন্নতি হবে প্রাণ প্রকৃতির, সেটাই দেখার অপেক্ষা। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের ঘটনা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় kenobiborno@gmail.com অথবা ফোন করুন 01317088842। মনে রাখতে হবে, এই নদী, প্রকৃতি, পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।